আজ আমি বিশ্বের সপ্তম আশ্চর্য দেখার জন্য চলে এসেছি কলকাতার ইকো পার্কে। টিকিট কেটে নিলাম, এখানে 30 টাকা করে এন্ট্রি ফি। এটা ইকো পার্কের 4 নম্বর গেটের খুব কাছেই। ইকো পার্কের এন্ট্রি ফি আলাদা আর সপ্তম আশ্চর্য দেখার এন্ট্রি ফিও আলাদা। এখানে মূলত সপ্তম আশ্চর্যের রেপ্লিকা বানানো হয়েছে। আশা করছি রেপ্লিকাগুলিও দেখতে ভালো লাগবে। তো আমি প্রথমে এন্ট্রি গেটে গেলাম। এন্ট্রি গেট থেকে প্রথমে চলে গেলাম মিশরের গিজার গ্রেট পিরামিড দেখার জন্য। প্রাচীন ইতিহাস বিশেষজ্ঞদের মতে মিশরের ফেরাও বংশের রাজা খুফুর সমাধি এটি। তো গাইস, দেখা যাক বিশ্বের সপ্তম আশ্চর্যের প্রথম আশ্চর্যটিকে ভালো করে। এই যে ভেতরে মমিগুলি রাখা আছে, কি সুন্দর করে সাজানো দেখুন, এবং দেয়াল চিত্রগুলোও কত সুন্দর। ইতিহাস বই থেকে আমরা জানতে পেরেছি যে 2560 খ্রিস্টপূর্বাব্দে এই খুফুর পিরামিড নির্মাণ করা হয়েছিল। এখন আমি চলে যাচ্ছি দ্বিতীয় আশ্চর্যের কাছে, যেটি হলো বর্তমান জর্ডানের পেট্রা নগরী। এই পেট্রা মূলত একটি বিলুপ্তপ্রায় নগরী, যার গোড়াপত্তন হয়েছিল অনুমান করা হয় খ্রিস্টপূর্ব 3000 বছর আগে। এবং এই পেট্রা নগরীটি মূলত এদের পাথরের স্থাপত্যের জন্যই বিখ্যাত। তো আমি নগরীটির ভিতরে প্রবেশ করে দেখি এখানে কেমন রেপ্লিকা বানানো হয়েছে। এই শহরটি মূলত গোলাপি রঙের বেলে পাথরের হওয়ার জন্য ইতিহাসে এটি পিঙ্ক সিটি নামেও পরিচিত। তো বন্ধুরা দেখুন যে রেপ্লিকাগুলি এরা বানিয়েছে, পাথরের স্থাপত্যগুলি ভালোই সুন্দর বানিয়েছে। জানি না কখনো পেট্রা নগরী দেখার সুযোগ হবে কিনা, দেখতে পেলে তো ভালোই লাগতো। তবে এখানে এসে রেপ্লিকা দেখে আমার বেশ ভালোই লাগছে। বিলুপ্তপ্রায় পেট্রা শহরটি মূলত হুর পাহাড়ের পাদদেশে নাবাতাইনদের রাজধানী ছিল বলে জানা যায়। আমার জর্ডানের পেট্রা নগরী দেখা কমপ্লিট। এবার আমি তৃতীয় আশ্চর্যের কাছে চলে যাচ্ছি। বর্তমান ব্রাজিলের তিজুকা ন্যাশনাল পার্কের কর্কোভাদো পাহাড়ের চূড়ায় এই রিডিমার মূর্তিটি মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। মূর্তিটির উচ্চতা মূলত 130 ফুট এবং ওজন 635 মেট্রিক টন। 2007 সালে ইউনেস্কো এই ক্রাইস্ট দ্য রিডিমারকে সপ্তম আশ্চর্যের মধ্যে অন্তর্ভুক্ত করেন। ইকো পার্কে ক্রাইস্ট দ্য রিডিমারের যে রেপ্লিকাটা বানানো হয়েছে সেটাও বেশ সুন্দর এবং বেশ উচ্চতা সম্পন্ন। এবার আমি চলে যাচ্ছি চতুর্থ আশ্চর্যের কাছে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ছোট্ট একটি দ্বীপ হলো চিলির ইস্টার আইল্যান্ড, যেখানে ছড়িয়ে রয়েছে এই মোয়াই মূর্তিগুলি। চিলির ইস্টার আইল্যান্ডে এই মোয়াই মূর্তিগুলি অদ্ভুত আকর্ষণের কেন্দ্রবিন্দু, এবং এগুলো কিভাবে এখানে এসছে সে বিষয়ে অনেকেরই অজানা এখনও অবধি। দেখুন গাইস, এই মোয়াই মূর্তিগুলোর সুন্দর রেপ্লিকা করা হয়েছে ইকো পার্কে। এবার চলে যাব পঞ্চম আশ্চর্যের দিকে, যেটি হলো আমাদের অতি পরিচিত আগ্রার তাজমহল। সবচেয়ে আনন্দের বিষয় এটাই যে তাজমহল আমাদের ভারতবর্ষেই অবস্থিত। মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তমা পত্নী মমতাজের মৃত্যুর পর তার স্মৃতির উদ্দেশ্যে এই স্মৃতিসৌধটি নির্মাণ করেছিলেন। 1983 সালে ইউনেস্কো দ্বারা তাজমহল সপ্তম আশ্চর্যের তালিকাভুক্ত হয়েছিল। মার্বেল পাথরে নির্মিত এই তাজমহল বিশ্বের দরবারে সগৌরবে আজও দাঁড়িয়ে রয়েছে তার প্রেমের প্রতিকৃতি হয়ে। ইকো পার্কের এই তাজমহলের রেপ্লিকা দেখার পরে আমি ষষ্ঠ আশ্চর্যের দিকে যাচ্ছি, যেটি হলো চীনের মহাপ্রাচীর বা গ্রেট ওয়াল অফ চায়না। ছোটবেলা থেকেই ইতিহাসের বইয়ে এই চীনের প্রাচীর সম্পর্কে অনেক ধারণা পেয়েছি। মূলত চীনের উত্তর সীমান্তকে মঙ্গোলীয়দের হাত থেকে রক্ষা করার জন্য বা সামরিক বাহিনীদের কাছ থেকে রক্ষা করার জন্যই এই প্রাচীর নির্মিত হয়েছিল, এবং মূলত মাটি আর পাথর দিয়েই নির্মিত, মানুষের তৈরি সব থেকে বড় নির্মাণ শৈলী এটি। ঐতিহাসিকদের মতে এই প্রাচীর নির্মাণের প্রকল্পটি অত্যন্ত ব্যয়বহুল একটি প্রকল্প ছিল বলে জানা যায়। প্রাচীরটির উচ্চতা মূলত 5 থেকে 8 মিটার এবং লম্বায় 6532 কিলোমিটার, এবং প্রাচীরটির বিস্তার ছিল 21196 কিলোমিটার। ভাবা যায়? ইকো পার্কে তো অতটা বানাতে পারবে না, ইকো পার্কে একটা ছোট করে রেপ্লিকা বানানো হয়েছে, ছোটোর মধ্যেও বেশ বড় এবং খুব সুন্দর করে বানিয়েছে এরা, বেশ ভালো লাগছে। এই ধরনের স্থাপত্য দেখতে আসলে আমার একটাই জিনিস কেন জানি না মনে হয় যে আমি কতটা কুঁড়ে এবং অলস, মানুষ কী পরিমাণে পরিশ্রমী ছিল সেই সময়। এই ধরনের স্থাপত্য যে দেশেই অবস্থিত হোক, যে সমস্ত শ্রমিকরা তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে এগুলো বানিয়েছিল তাদেরকে কুর্নিশ জানাই।
খুবই ভালো লাগছিল। ইকো পার্কের প্রাচীরে এসেও আমি কিছু ছবি তুলছিলাম। এখানে ভয়েস দিতে চাইছিলাম, কিন্তু এত একটা গানের সাউন্ড আসলে বলে আমাকে রিমুভ করতে হলো। চীনের প্রাচীর জীবনে হাঁটতে যেতেও পারবো না, দেখতেও পারবো না, আমার চীন যাওয়ারও কোনো খুব একটা ইচ্ছা নেই। কিন্তু এখানে দেখছি, মানে এখানে হেঁটেই আমি হাঁপিয়ে গেছি পুরো। এবার নেমে যাচ্ছি প্রাচীর থেকে, ওই একদম মানে ডান দিক থেকে আমি উঠেছিলাম, এবার বাঁ দিক ধরে আমি নেমে যাব। এই যে বাবার কোলে উঠে একটা বাচ্চা চীনের প্রাচীরে ঘুরে বেড়াচ্ছে, ছোটোবেলাটা মনে পড়ে গেল ওকে দেখে আমার। বাবার কোলে উঠে কত জায়গায় ঘুরতাম এক সময়। তোমরা যারা কলকাতায় থাকো বা আশেপাশে থাকো অনেকেই এসছো, মানে এই সপ্তম আশ্চর্য দেখে গেছো। এখানের প্রত্যেকটা সপ্তম আশ্চর্য এখন সপ্তম আশ্চর্যের তালিকায় নেই। কিছু কিছু, যেমন পিরামিডটা প্রাচীন সপ্তম আশ্চর্যে ছিল, এখন নতুন কিছু সংযোজন হয়েছে, কিন্তু ইকো পার্কে যেগুলো আছে আমি সেগুলোই বর্ণনা করলাম। এবার আমি চলে এসেছি সপ্তম আশ্চর্য বা শেষ আশ্চর্যর কাছে, যেটি ইতালির রোম নগরীতে অবস্থিত। 4 তলা ছাদবিহীন বৃত্তাকার একটি মঞ্চ, যার নাম কোলোজিয়াম। প্রাচীন রোমান সম্রাটদের বিকৃত আনন্দের খোরাক জোগানোর জন্যই 70 থেকে 72 খ্রিস্টপূর্বাব্দে এই কোলোজিয়াম নির্মাণ করা হয়েছিল। মূলত মঞ্চনাটক, বন্দি যে গ্ল্যাডিয়েটর তাদের লড়াই, জীবজন্তুর লড়াই, জীবজন্তুর সাথে মানুষের লড়াই ও বিদ্রোহীদের মৃত্যুদণ্ড কার্যকারী করার জন্যই এই মঞ্চ ব্যবহার হতো। এই রোমের কোলোজিয়ামের যে প্রতিকৃতি, এখানে ঢুকে আমার মনে হচ্ছে যে সত্যি রোমান সম্রাটরা কত নিষ্ঠুর এবং বর্বর ছিল, যে এরকম নিষ্ঠুর নিষ্ঠুর খেলার আয়োজন করতো। গ্ল্যাডিয়েটরদের মধ্যেও একজন মারা যেত বা পশুর মধ্যেও মারা যেত, এবং জানা যায় যেদিন এই মঞ্চের উদ্বোধন হয় সেদিন লক্ষাধিক পশু এখানে মারা গিয়েছিল। দেখুন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, কি মারাত্মক, মানে মারাত্মক ভয়ঙ্কর। মানে আমি এখানে ঢুকে ইতিহাসটাকে ভাবলেই আমার গায়ে কাঁটা দিচ্ছিল। বেশ ভালো, মানে ভালো বানিয়েছে ইকো পার্কেও, এখানে বেশ সুন্দর করে বানানো হয়েছে। তো গাইস, আমার সপ্তম আশ্চর্য দেখা মোটামুটি কমপ্লিট। এবার আমি বেরিয়ে পড়বো। তার আগে প্রচণ্ড খিদে পেয়েছে, আমার কিছু খেতে হবে। পাপড়ি চাট 50 টাকা। আচ্ছা, তো আমি 1 প্লেট পাপড়ি চাট নিয়ে খেয়ে নিলাম। ভালোই বানিয়েছিল। ইকো পার্কের ওই রাস্তার ধারের যে বসে দোকানগুলো, ওখান থেকে খেয়েছিলাম, বেশ ভালো। এবার আমি বেরিয়ে পড়ছি। ভালোই লাগলো সপ্তম আশ্চর্য দেখতে। জানি না অরিজিনালি এগুলো চাক্ষুষ কটাকে দেখতে পারবো, তবে চেষ্টা করব সবগুলো না দেখলেও কিছু কিছু দেখে নেওয়ার। তো গাইস, আমার ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না, আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।